গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা খুবই অসাধারণ একটা সিনেমা দেখতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কয়েন লকার গার্ল। তো যাই হোক, সিনেমাটি 2015 সালে মুক্তি পেয়েছিল দক্ষিণ কোরিয়াতে এবং সিনেমাটার টাইপ হচ্ছে ক্রাইম থ্রিলার। আর সিনেমার সম্পর্কে আমি আগে কোনো স্পয়েল দিচ্ছি না, তবে নিশ্চিত থাকো সিনেমার কাহিনীটা খুবই ইন্টারেস্টিং এবং এখানে তুমি গ্যাংস্টার ভাইব এবং এই সিনেমাতে তুমি মিশ্র ভাইব পাবে আর কি। সিনেমার কাহিনী প্রথমে একটু স্লো মনে হলেও পরে গিয়ে অনেক মজা পাবে। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক দিয়ে তারপর মূল ভিডিওতে চলে যাচ্ছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো এই সিনেমার কাহিনী শুরু হয় 1996 সাল থেকে। দক্ষিণ কোরিয়ার একটা রেলওয়ে স্টেশনে একজন ভিখারি 10 নম্বর কয়েন লকার থেকে একটা অনাথ মেয়েকে পায়। তো এই বাচ্চা মেয়েটা ধীরে ধীরে ওই ভিখারির সাথেই বড় হতে থাকে এবং ডাস্টবিনের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু এরপর ওই মেয়েটার যখন 10 বছর হয়, মানে তার কয়েক মাস পরে, তখন কিছু পুলিশ অফিসার ওই ভিখারিদের স্টেশন থেকে সরানো শুরু করে। আর তখন পুলিশ অফিসার টাক নামে যে একজন পুলিশ ছিল, তার নজর পড়ে ওই ছোট মেয়েটার ওপর, যে করে ওই ছোট মেয়েটাকে ধরে একটা সুটকেসে ভরে সরাসরি দক্ষিণ কোরিয়ার চায়না টাউনে নিয়ে যায়। আর ইস্ট এশিয়ার প্রত্যেকটা দেশে একটা করে চায়না টাউন রয়েছে। চায়না টাউন মানে হচ্ছে ওইখানে মনে করো চাইনিজরা গিয়ে বসবাস করে আর কি। ইন্ডিয়ার মানুষ যেমন পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে ইন্ডিয়ান টাউন, ওরকম। আর এখানে একটা বিষয় লক্ষ্য, যত আকাম কুকাম কিন্তু চায়না টাউনেই ঘটে। মানে বিভিন্ন দেশ থেকে আসা যত অবৈধ লোকগুলো, মানে শরণার্থী, তারা এখানে থাকে। এখানে নকল হেলথ কার্ড তৈরি হয়, নকল আইডি কার্ড তৈরি হয়, নকল পাসপোর্ট তৈরি করা হয়। তো যাই হোক, ডিটেকটিভ টাক করে ওই মেয়েটিকে চায়না টাউনের লিডার মায়ের কাছে নিয়ে যায়। আর তাকে কিন্তু সবাই ওই এলাকাতে মাদার বলে ডাকে এবং সে হচ্ছে এলাকার সবচেয়ে বড় গ্যাংস্টার এবং এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না। যেমন হিউম্যান ট্রাফিকিং, মানে মনে করো নারী পাচার, তারপর অর্গান ট্রাফিকিং, মানে ওই যে কিডনি পাচার, এবং তাছাড়া স্মাগলিং তো রয়েছে, মানে সব কাজই করতো। তো যাই হোক, এরপর ওই মেয়েটাকে মাদারের কাছে রেখে ওই পুলিশ অফিসার করে কি চলে যায়। আর এর বিনিময়ে সে অবশ্যই টাকাও পেয়েছে। তো ওই পুলিশ অফিসার করে কি প্রায় এরকম অনাথ শিশুদের ধরে মাদারের কাছে নিয়ে আসতো। আর তারপর মাদার করতো কি, ওই বাচ্চাদেরকে আলাদা আলাদা শহরের স্টেশনে এবং বাস স্ট্যান্ডে ভিক্ষা করার জন্য পাঠাতো। এবং কয়েক মাস কাজ করানোর পরে যখন টাকা উঠে আসতো, তখন ওই বাচ্চাদের করতো কি গাড়িতে করে চায়না টাউন থেকে অনেক দূরে ফেলে দিয়ে আসতো। তো এই মেয়েটাকে ফেলে দিয়ে আসা হয়, কিন্তু এই মেয়েটা অন্য মেয়েদের মতো কাঁদে না। সে বরং আরো কয়েকটা বাচ্চা নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে সরাসরি মাদারের বাড়ি চলে আসে। তো মাদার যখন এই মেয়েটার এত সাহস দেখে, তখন তো সে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে ও তো সবার চেয়ে আলাদা স্পেশাল, এবং ওকে সাথে রাখার সিদ্ধান্ত নেয় এবং ওর নাম রাখে ইয়ং। তো যাই হোক, ইয়ং এরপর থেকে সবসময় মাদারকে ফলো করতো। তো একদিন মাদারের সামনে একটা আহত কুকুর পড়ে। তো ওই কুকুরটা অনেক কষ্ট পাচ্ছিল। তো মাদার করে কি কুকুরটাকে মেরে ফেলে যাতে যন্ত্রণা থেকে মুক্তি পায়। আর তারপর মাদার ইয়ংকে বলে, এই কাজটা তো তোর করার কথা ছিল, আমাকে কেন করতে হলো? আর একটা কথা মনে রাখিস, আমার কাছে কিন্তু দরকারহীন লোকদের কোনো জায়গা নেই। মানে মোট কথা, তুমি যদি মাদারের সাথে থাকতে চাও তাহলে তার কাজে লাগতে হবে। তো যাই হোক, ছোট ইয়ং মাদারকে ফলো করতে করতে 13 বছর পার করে ফেলেছে। সে এখন 23 বছর বয়স্কা, অনেক বড় হয়ে গিয়েছে এবং সে মাদারের জন্য টাকা তোলার কাজ করে আর কি। মানে মাদার যাদেরকে সুদে টাকা দেয় তাদেরকে টাকা ওঠানোর কাজে ওকে রেখেছে। তো একদিন আমরা দেখতে পাই ইয়ং করেছে কি জুয়া খেলার জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে কিছু লোকদের মধ্যে বসে থাকা একটা লোকের কাছে উসুলির টাকা চায়। মানে ওই লোকটা মাদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। এখন তুই পুরো টাকা না দেয়, অন্তত প্রতি মাসে সুদ তো দিতে হবে। তো সুদ তো দেয় না, উল্টো ওই ছেলেটার রাগ উঠে যায় মাদারের কথা শুনে এবং সরাসরি সিগারেটের অ্যাস্ট্রে দিয়ে ইয়ং এর মুখে আঘাত করে, যে কারণে ইয়ং এর মুখে দাগ পড়ে যায় এবং রক্ত বের হতে থাকে। কিন্তু
ইয়ং খুব শান্তভাবে মুখ থেকে বের হওয়া রক্ত অ্যাস্ট্রেতে ফেলে এবং তার সিগারেট তখন এই রক্তে নিভিয়ে ফেলে এবং স্বাভাবিক হয়ে আবারও টাকা চাইতে থাকে। আর তখন ছেলেটা তো আরো রেগে যায় এবং ওকে মারার জন্য দাঁড়িয়ে যায়। বাট তখন ইয়ং করে কি একটা ফোন নম্বর ডায়াল করে, আর অন্যদিক থেকে তখন ওই লোকটার স্ত্রীর এবং বাচ্চার আত্মচিৎকারের আওয়াজ শোনা যায়। মানে ইয়ং এর বাকি লোকেরা ওই লোকটার বাড়িতে গিয়েছে এবং স্ত্রীকে মানে বুঝতেই পারছো আটকে রেখেছে। তো এখন ওই লোকটা যখন টাকা দিতে চায় তখন ইয়ং বলে তোর 5 গুণ টাকা দিতে হবে। তো লোকটা বলে আমার কাছে তো এত টাকা নেই। তখন ইয়ং বলে তাহলে এক কাজ কর, তোর কাছে যত টাকা আছে এইখানে 5 গুণ বাড়িয়ে বাজি ধর, মানে জুয়া খেল। তো এইখানে জুয়া খেলায় যেটা হয় 2 বার সে জিতে যায় এবং অনেক টাকা উপার্জন করে এবং এর ফলে যেটা হয় 5 গুণ না 10 গুণ টাকা ইয়ং নিয়ে নেয়। আর তারপর ওই লোকটা অনেক খুশি হয় এবং ইয়ং এর কাছে কৃতজ্ঞতা জানায়। কিন্তু এতে ইয়ং সন্তুষ্ট হয় না। সে করে ওই লোকটার হাতে একটা বোতল দেয় এবং বলে এটা তুই মুখে ঢোকা। তো এরপর লোকটা যখন বোতল মুখে ঢোকায় তখন ইয়ং করে কি তাকে জোরে ঘুষি মারে, যেমনটা ওই লোকটা তাকে মেরেছিল। আর এর ফলে যেটা হয় বুঝতেই পারছো, লোকটার মুখ একেবারে ল্যাটা ফ্যাটা হয়ে যায়। তো যাই হোক এরপর ইয়ং করে কি তার আস্তানায় ফিরে আসে। আর এই জায়গায় আমরা ইয়ং এর দত্তক না ছোট ভাই হংকে দেখি। আর হং একজন মানসিক রোগী, মানে সাইকো টাইপের। আর এই কারণে ইয়ং সবসময় ওকে সময় মতো ওষুধ খেতে বলতো, কারণ সময় মতো ওষুধ না খেলে ওর মেজাজ খারাপ হয়ে যেত এবং সে উল্টাপাল্টা আচরণ করতো। আর ইয়ং এর আরেকজন দত্তক না বড় ভাই ছিল যার নাম হচ্ছে ও। আর এই ওর সাথেই কিন্তু ইয়ং ওই যে হেঁটে ফিরত এসেছিল ছোটবেলাতে, আর এই জন্য ওর সাথে ওর বন্ডিংটা আর একটু বেশি। তো যাই হোক ও যখন দেখে যে ইয়ং এর মুখে কাটা দাগ, ও তো রেগে যায়, জিজ্ঞাসা করে কে করেছে এটা বল। তো ইয়ং কোনো উত্তর দেয় না, কারণ ও যে ওর অবস্থা করেছে তাকে তো মেরেই এসেছে। আর এখানে লক্ষ্য প্রতিবন্ধী ভাই হং এবং বড় ভাই ওর মতো ইয়ং এর আরো একজন দত্তক নেওয়া বোন ছিল যার নাম হচ্ছে সং, মানে ওর সবার ছোট আর কি। তো যাই হোক এই 4 জন মিলে মায়ের সঙ্গে টেবিলে ডিনার করে খাচ্ছে, মানে মাদারের সঙ্গে। এবং তাদের কথা হওয়ার সময় জানা যায় যে মাদার ইয়ং মূলত এখানে ওদের সবাইকে লালন পালন করেছে ছোটবেলা থেকেই, ওরা সবাই অনাথ এবং 4 জনই এখানে মাদারকে নিজের মায়ের মতো সম্মান করে। আর মাদারের যত অবৈধ কাজ রয়েছে তার এই 4 সন্তানদের নিয়ন্ত্রণ করে। আর এই টেবিলে সন্তানরা ছাড়াও আরেকজন বসে রয়েছে যার নাম হচ্ছে ডক্টর আহান। তবে সে শুধুমাত্র আন্ডারওয়ার্ল্ডের ডক্টর যে তা নয়, মাদারের অ্যাকাউন্টেন্টও। পুরো মাসের হিসাব মাদারের সামনে রেখে বলে ইয়ন নামের একজন বড় ব্যবসায়ী যিনি আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছিলেন কিন্তু সেই টাকা ফেরত দেননি, বরং ফিলিপাইনে পালিয়ে গিয়েছেন। তো এখন আমাদের আর হাতে আর কোনো উপায় নেই। তো আমরা যেটা করতে পারি, ওর যে ছেলে রয়েছে ইয়ন, ওর কাছ থেকে আমরা টাকাটা আদায় করতে পারি। তো মাদারের পর করে কি ইয়নের কাছ থেকে টাকাটা আদায় করার দায়িত্ব দেয় হচ্ছে আমাদের মেইন লিড ক্যারেক্টার ইয়ংকে, মানে নায়িকাকে। তো পরের দিন সকালে ইয়ং যখন টাকা আদায় করার জন্য বের হচ্ছিল তখন বড় ভাই ও করে কি ওকে আটকায় এবং নিজের সুরক্ষার জন্য একটা ছুরি দিতে যায়। কিন্তু ইয়ং তো আগে থেকেই তার কাছে একটা ছুরি রেখেছিল। আর এরপর যখন বড় ভাই ওই চোটের জন্য ব্যান্ডেজ দেয় তখন ইয়ং সেটা নিতে মানা করে। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি ও বাকি সবাইকে, যদি ওর আপন ভাই বোন নয় কিন্তু সবাইকেও আপন ভাই বোনের মতো কেয়ার করতো, কিন্তু এই জিনিসটা ইয়ং একদম পছন্দ করতো না। তো যাই হোক অন্যদিকে ইয়ং করে ওই ব্যবসায়ীর ছেলে ইয়নের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে চাকু দেখানোর প্রয়োজনই হয় না, কারণ ইয়ন নামের ওই ছেলেটা একেবারেই সোজা শান্তা এবং সে ভালো মতোই জানতো যে ইয়ং এখানে সুদের টাকা নিতে এসেছে। তো এই জন্য সে ইয়ংকে খুব সম্মানের সাথে ঘরে আমন্ত্রণ জানায় এবং টাকা দেওয়ার আগে তাকে নুডলস বানিয়ে খাওয়ায়। আর এখানে আমরা জানতে পারি ইয়ন একজন প্রফেশনাল শেফ এবং সে খুব রান্না করতে ভালোবাসে, আর এই কারণেই সে ইয়ংকেও রান্না খাওয়ানোর চেষ্টা করে। তো যাই হোক খাওয়ার সময় ইয়ং করে কি তার কাছে টাকা চায়, আর তখন ইয়ন বলে আমার বাবা ফিলিপাইনে গিয়ে খুব কঠোর পরিশ্রম করছেন, আমরা শীঘ্রই সকল ঋণ পরিশোধ করে দেব, আর যে সুদের টাকা রয়েছে সেটা আমরা দ্রুত দিয়ে দেব। কিন্তু ইয়ং তখন বলে যদি তোমার বাবা পালিয়ে যেয়ে থাকে তাহলে তো এই সবকিছু তোমার জন্য কঠিন হয়ে যাবে, তোমাকে তো আমরা মেরেও ফেলতে পারি। ইয়ং তখন বলে না, আমার বাবা কখনই এরকম করবেন না। আর এই বলেই ওই মদন করে কি ইয়ং এর ক্ষতে ওষুধ লাগাতে যায়, মানে ও তো আর জানে না যে এই মেয়েটা কত ডেঞ্জারাস। বাট এটা করার সঙ্গে সঙ্গে যেটা হয় ইয়ং এর মাথা তো গরম হয়ে যায়, মানে ওর ভাইকে কেয়ার করতে দেয় না আর ওকে কেয়ার করবে, এবং সে করে কি রেগে নুডলস এর বাটিটা ছুঁড়ে মারে এবং দ্রুত সেখান থেকে চলে আসে। তো পথে মাদার তাকে ফোন করে এবং তিনি ফোন করে বলেন যে তোর ছোট বোন সং ক্লাবে বসে মাতলামি করছে, মারামারি করছে, যা ওকে নিয়ে আয়। তো ইয়ং এর পর ক্লাবে গিয়ে দেখে যে সং অনেক মদ খেয়ে একটা মেয়েকে মারছে। আর কিন্তু ও যখন হাত চেক করে দেখতে পায় যে ইনজেকশনের দাগ, তার মানে এটা তো ড্রাগ নিয়েছো, মদের পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। আর তখনই এখানে ওই ক্লাবের মালিক আসে এবং এই শহরের সে সবচেয়ে বড় গ্যাংস্টার যার নাম হচ্ছে সিডো। তবে এখানে লোক এই সিডো এক সময় মাদারের জন্যই কাজ করতো, কিন্তু এখন সে মাদারের কাছ থেকে আলাদা হয়ে নিজেই ক্লাবের ব্যবসা সামলাচ্ছে, এর সাথে তার নিজের গ্যাংও গড়ে তুলেছে, মাদকের ব্যবসাও করে। তো সিডো তখন ইয়ংকে বলে তোর বোন এখন আমাকে ড্রাগসের টাকা দেয়নি, আগে ড্রাগসের টাকা দে তারপর তোর বোনকে নিয়ে যা। তো ইয়ং তখন এর উত্তরে বলে তুই যদি দ্বিতীয়বার আমার বোনকে আর ড্রাগস দেওয়ার চেষ্টা করিস আমি তোকে ড্রাগস দিয়ে মেরে ফেলবো। আর তারপর সিডো তখন ইয়ংকে হাত বুলিয়ে যখন বলতে যায় এত রাগ করছে কেন, তখন ইয়ং করে ওর মুখে অ্যাটিচিউডের সাথে টাকা ছুঁড়ে সেখান থেকে চলে আসে এবং স্পেশালি সিনটা আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক পরের দিন সকালে ইয়ং আবারও ইয়নের বাড়িতে টাকা নিতে গেল, কিন্তু অনেকক্ষণ ঘন্টা বাজালেও কেউ দরজা খুলে না। তো তখন রেগে গিয়ে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে, কিন্তু ঘরে কেউ ছিল না। আর তখনই সাথে সাথে ইয়নকে কল করে। তো ইয়ন তখন তাকে রেস্টুরেন্ট আসতে বলে এবং যেখানে সে শেফের চাকরি করে। তো ইয়ং যখন সেখানে পৌঁছায় সে দেখে যে ইয়ন খাবার তৈরি করছে এবং খাবার তৈরি শেষ করে সে ইয়ংকে একটা খামে সুদের টাকা দেয় এবং বলে আমি আসলে কাল এটা দিতে ভুলে গিয়েছিলাম, আপনি তো রাগ করে চলে গিয়েছিলেন সেজন্য দিতে পারিনি।
আর এরপর বলে যে আমার কাছে একটা ফ্রি মুভি টিকিটের ভাউচার রয়েছে, এটার মেয়াদ শীঘ্রই শেষ হতে চলেছে, আপনি কি যাবেন আমার সাথে? একটু পরে আমার কাজ শেষ হবে। তো বুঝতেই পারছো ইয়ং যতই ডেঞ্জারাস সন্ত্রাসী হোক, ভেতরে তো একটা মেয়ে। ও কারে কি মুভি দেখতে চলে যায়, যদি ওর আগ্রহ ছিল না, এবং মুভির অর্ধেক দেখে ও ঘুমিয়ে পড়ে। আর যখন ওর চোখ খুলে দেখে ও ইয়নের কাঁধে ঘুমিয়ে গিয়েছে, তো তাড়াহুড়ো করে উঠে পড়ে এবং এরপর আবার খাবার খাওয়ার জন্য ওরা একটা রেস্টুরেন্টে যায়। আর খেতে খেতে ইয়ন করে কি ওর মনের যত দুঃখ সেটা শেয়ার করে। ও বলে যে আমি খুব ভালো একটা শেফ, এমনকি ফ্রান্সের একটা নামকরা শেফ স্কুলেও আমি সুযোগ পেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বাবার ব্যবসায় ক্ষতি হয়েছে এবং ঋণের চাপের কারণে আমি যেতে পারিনি। তবে তবুও আমি বিশ্বাস করি হয়তো ফ্রান্সে যেতে আমি পারবো না, কিন্তু কোরিয়ার নাম্বার 1 শেফ আমি হতে পারবো। আর এদিকে ইয়ংয়েরও কিন্তু জীবনে প্রথমবার কোনো একটা ছেলের সঙ্গে ভালো লাগছিল, মানে বুঝতেই পারছো ওর ভেতরে তো খুন খারাপি ছাড়া কিছু নাই। কিন্তু আরেকটা জিনিস ভেবে ইয়ংয়ের অনেক চিন্তা হচ্ছিল যে এই গরিব ছেলেটা এত ঋণের ভয়ঙ্কর চাপের মধ্যে থেকেও এও অত খুশি থাকতে পারে কিভাবে। তো যাই হোক, এখানে ইয়ন করে কি মনের দুঃখে, মানে ছেলেটা করে কি মনের দুঃখে অনেক ড্রিঙ্কস করে ফেলে এবং ওর ড্রিঙ্কিং ক্যাপাসিটি খুবই কম ছিল। মনে করো 100 বা 150 ml ওর মনে করো মাথায় মাল উঠে যায়, মানে দ্রুত নেশা হয়ে যায়। তো এই কারণে যেটা হয় ইয়ন করে কি বাধ্য হয়ে ওকে বাড়িতে ছেড়ে আসতে যায়। আর এরপর যখন ওরা বাড়িতে পৌঁছায় ইয়ন তো নেশায় নিচে পড়ে যায় এবং বিড়বিড় করতে করতে ইয়ং এর কাছে ক্ষমা চায় যে আমি আপনার টাকাটা ঠিক মতো দিতে পারছি না, কারণ আমি খুবই গরিব। আর এরপর ইয়ং যখন ইয়নের দিকে তাকায়, মানে মায়া নিয়েই তাকায়, আর এরপর ইয়ং করে কি ইয়নের দিকে তাকিয়েই থাকে মায়া নিয়ে। আর ঠিক তখনই মাদারের কল আসে, কিন্তু আজকে জীবনে প্রথমবার ওর মাদারের কলটাও ধরে না। আর এরপর মাদার যখন বাড়ি ফিরছিল তখন সে দেখে যে মাদার বৃষ্টির মধ্যে কোথাও একা যাচ্ছে। আর তখনও করে কি দৌড়ে একটা ছাতা নিয়ে মাদারের কাছে যায় এবং তার পেছনে হাঁটতে লাগে। তো দেখা যায় মাদার করে কি বৃষ্টির মধ্যে একটা জায়গায় এসে একটা ধর্মীয় রিচুয়াল করে। তিনি করেন কি 3 বার মাথা নিচু করে নিজের ড্রিঙ্ক থেকে 3 ফোঁটা নিচে ফেলেন, মানে মদ দিয়ে আর কি রিচুয়াল করছে। আর এরপর ইয়ং জিজ্ঞাসা করলে বলে যে তিনি এই কাজটা প্রতি মাসেই করেন তার নিজের মায়ের আত্মার শান্তির জন্য। কিন্তু মাদার যেহেতু একটা গ্যাংস্টার, তো এই গ্যাংস্টার জগতে তো কারো জীবনের তো কোনো দাম নেই, এবং আমি যদি এটা ওপেনে করি তাহলে তো মানুষ আমাকে ছোট মনে করবে। তো এই জন্য আমি রাত্রে এসে আমার মায়ের জন্য আত্মার শান্তি কামনা করি। তো যাই হোক, এরপর ইয়ংকে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং মাদার দ্রুত ওকে কল করে ওর কাজটা শেষ করতে বলে, মানে সবার বড় ভাই। আর এরপর ও যখন মাদারের ফোন রেখে দেয় আমরা দেখতে পাই ও এমন একটা জায়গায় রয়েছে সেখানে সে আগে থেকে অনেক খুন খারাপি করে গেছে। আর তারপর আমরা হংকেও দেখি, মানে সবার ছোট প্রতিবন্ধী ভাই, যে লাল রক্তে ভেজা প্রতিটি লাশ গুনছে এবং ওদের ভেতর থেকে কয়টা কিডনি বের করবে, কয়টা লিভার বের করবে, কয়টা মানে কি বের করা যায় এগুলো ওরা গুনছে আর কি। মানে বুঝতেই পারছো ওরা কত দুর্ধর্ষ এবং ডেঞ্জারাস। তো যাই হোক, পরের দিন সকালে ইয়ং করে কি সং এর সঙ্গে বাজারে যায়, মানে ছোট বোনের সঙ্গে। তো ছোট বোন সং তখন মজা নিতে শুরু করে যে তুমি কি হিজলা নাকি? হ্যাঁ, মেয়েদের কোনো স্বভাবই তোমার মধ্যে নেই, তুমি হাঁটো ছেলেদের মতো, চলো ছেলেদের মতো, খাও ছেলেদের মতো, বিয়েও কি মেয়েদেরই করবে নাকি? তো আজকে সং জোরাজুরি শুরু করে যে তুই আজকে মেয়েদের মতো ড্রেস পরবি। তো বোনের জোরাজুরিতে ইয়ং করে একটা সিম্পল ড্রেস পছন্দ করে এবং সং এর অনেক অনুরোধে সেই ড্রেসটা কিনেও ফেলে। আর এই ড্রেসটা পরেও যখন বাইরে বের হয় প্রথমবার ইয়ং এর মনে হয় যে আমি মনে হয় একটা মেয়ে, এবং আয়না যখন ও চেহারা দেখে তখন ওর একটা মেয়ে সুলভ ভাব আসে আর কি, এবং ওর মনে পড়ে কার কথা জানো? ওই ইয়নের কথা। তো যাই হোক, এরপর করে কেউ মাদারের অফিসে এসে এই ড্রেসে কিছু ছবি তোলে। আর এই ছবিগুলো নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ইয়ং করে কি সংকে জিজ্ঞাসা করে যে এখান থেকে ফ্রান্সের দূরত্ব কত রে? আর তখন ছোট বোন সং কারণ জানতে চায়, আর তখন ইয়ং করে কি বিষয়টাই বদলে দেয়। মানে বুঝতেই পারছো ইয়ং এর মনে কিন্তু আস্তে আস্তে ওই শেফ ইয়নের জন্য অনুভূতি তৈরি হতে শুরু করেছে, যেটা ওর ব্যবহারে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর এটা মাদারের কাছেও বেশি দিন গোপন থাকে না, কিন্তু মাদার খুব ভালো করে জানতো যে তাদের পেশায় অনুভূতি বলে কোনো মূল্য নেই, আর এই জন্য সেই জীবনে বিয়ে করে নাই, প্রেমে পড়ে নাই। তো সে তখন বড় ভাই ওকে কল করে ইয়ং এর উপর নজর রাখতে বলে। তো ও যখন জানতে পারে যে তার বোনের মন টলার জন্য ইয়ন দায়ী, তখন সে সরাসরি ওই ইয়নের কাজের জায়গায় যায় এবং সবার সামনে খুব মারে এবং চেহারায় গরম তেল ঢালার হুমকি দেয়। আর তারপর বলে তুই কালকের মধ্যে হয় আমাদের সকল ঋণ পরিশোধ করবি, নয়তো এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবি, আর কাল যদি আমি তোকে আবার এখানে দেখতে পাই তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো। আর তারপর ওই রাতে মাদার করে কি গাড়িতে ইয়ং এর সঙ্গে দেখা করতে বলে এবং বলে যে ছেলেটার কাছ থেকে টাকা আদায় করার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম সেটার আর দরকার নেই, কারণ ওর বাবা ফিলিপাইন থেকেও পালিয়ে গিয়েছে, তার মানে ওর বাবা কোনোভাবে আমাদের ঋণ পরিশোধ করতে পারবে না। তো এই জন্য এখন আমরা তার ছেলেকে মেরে তার অর্গান বিক্রি করে আমাদের টাকা জোগাড় করব। আর এরপর মাদার করে একটা ফর্মও দেখায় যেখানে ইয়নের বাবা তাদেরকে অনুমতিও দিয়েছিল যে টাকা যেহেতু আমি দিতে পারছি না, তুমি আমার ছেলেকে যা মনে তাই করো, আমি মামলা করবো না, তোমরা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করো। তবে এটা সত্য না মিথ্যা আমরা তো আর জানি না, বুঝতেই পারছো। আর এই কথা জানতে পেরে ইয়ং করে কি গাড়ি থেকে নেমে ইয়নের বাড়ির দিকে, মানে নায়কের বাড়ির দিকে দৌড়ায়, যেখানে গিয়ে দেখতে পাওয়ার প্রতিবন্ধী ভাই হং আগে থেকে একটা বড় ছুরি নিয়ে মারার জন্য রেডি। মানে যখনই ইয়ন বেরোবে, মানে নায়ক বেরোবে, তাকে মেরে ফেলবে এবং ওর অর্গান বের করে নেওয়া শুরু করবে। কিন্তু এখানে নায়িকা তো সময় মতো পৌঁছে গিয়েছে এবং ছোট ভাইকে কথার ফাঁদে ফেলে ওকে উপরে যেতে বাধা দেয় এবং বলে তুই 1 থেকে 100 পর্যন্ত গণনা কর। আর অন্যদিকে বাড়িতে যখন বড় ভাই ও জানতে পারে যে মাদার আজকে ইয়নকে মারার আদেশই দিয়ে দিয়েছে, মানে নায়ককে মারার আদেশই দিয়ে দিয়েছে, তো তখনও বুঝতে পারে যে তাহলে তো আমার বোনও সেখানে যাবে, ওর তো মাথা গরম হয়ে যায় এবং ওখানে তো ঘাপলা বাজতে পারে, এজন্য ও করে কি নিজেও ওইখানে দৌড় লাগায়। আর এইদিকে নায়িকা করে কি নায়কের দরজা
যায়, জোরে জোরে কোরআন ছিল। তো নায়ক তখন বাইরে আসতেই নায়িকা করিগোকে ফ্রান্সের টিকিট দিয়ে বলে তুমি এখনই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দাও, আর তোমার বাবা তোমাকে এখানে মরতে রেখে পালিয়ে গিয়েছে। কিন্তু নায়ক তোর কথা বিশ্বাস করে না। বাট তখনই নায়িকার যে ছোট ভাই ছুরি নিয়ে সেখানে চলে আসে। তো নায়িকাও তখন তার ছুরি বের করে এবং বলে তুই দূরে থাক। কিন্তু ছোটবেলা থেকেই নায়িকার ছোট ভাই তো শুধুমাত্র মাদারের আদেশ পালন করে বড় হয়েছে, এর বাইরে আর কারো অর্ডার ফলো করার অভ্যাস ওর ছিল না। তো ও তখন করে কি, নায়ককে যখন মারতে কাছাকাছি আসে তখনই নায়িকা করে কি ওকে উল্টো আহত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতে যেটা হয়, নায়িকার যে ছোট ভাই ওর তো এমনি প্রতিবন্ধী এবং মনে করে যে সাইকো, ওর তো আরো রাগ হয়ে যায় যে আমার বোন আমাকে মারলো ওই পুলার জন্য। তো যাই হোক, ওরা দুজন যখন দৌড়াচ্ছিল তখনই দেখা যায় বিল্ডিং এর নিচে মাদার একটা গাড়িতে বসে সিগারেট খাচ্ছে এবং পুরো ঘটনাটা দেখছে। তো এরপর ইয়ন যখন বিল্ডিং এর বেসমেন্টে পৌঁছায় তখনই হঠাৎ করে রেনকোট পরা অনেকগুলো লোক এসে ওদেরকে ধরে ফেলে এবং তারা ইয়ংকে মানে নায়িকাকে বেহুশ করার ইনজেকশন দেয় যাতে ও লড়াই করতে না পারে, আর নায়ককে জোর করে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। আর ঠিক তখনই মাদার সেখানে এসে নায়িকাকে একটা চাকু দিয়ে বলে এই চাকু দিয়ে তুই এখন ওই ইয়নের গলা কেটে দিবি, আর এটাই তোর বিশ্বস্ততার প্রমাণ হবে। তবে এখানে লক্ষ্য, নায়িকাকে ইনজেকশন দেওয়ার কারণে সে নিজেকেই সামলাতে পারছিল না। তো এরপর যেটা হয় এটা দেখে তো হৃদয় কেঁপে ওঠে। আমরা দেখতে পাই মাদার নিজেই করে কি চাকু নিয়ে কোনো সময় নষ্ট না করে নায়কের গলাটা কেটে দেয়, আর তারপর ওকে গাড়িতে ভরে বলে ক্লিনিকে নিয়ে গিয়ে ওর সকল কিডনি, চোখ, লিভার যা যা ব্যবহার করা যায় বের কর এবং সেগুলোকে বিক্রি করা হবে, ওর বাপের ঋণ শোধ করব। আর এরপর মাদার করে কি নায়িকার কাছে এসে বলে তুই এখানে শুয়ে পড়, তাহলে তোর মৃত্যু যন্ত্রণা একটু কম হবে, মানে এখন নায়িকাকে মেরে ফেলা হবে। আর তখনই ডক্টর আসে এবং তার দুটো লোক আসে ইয়ংকে মারার জন্য। আর তখন মাদার বলে যে ওকে দ্রুত মেরে দিও, মানে বেশি কষ্ট দিয়ে মেরো না। আর ভাগ্যক্রমে তখন আসে এখানে বড় ভাই এবং সে করে কি ডক্টরকে মারতে শুরু করে এবং তারপর বোনের কাছে আসে, আর ওকে দেখে তো সবাই ভয় পেয়ে ইয়ং এর কাছ থেকে দূরে সরে যায় এবং সে মাদারকে বলে মা ওকে মারা ঠিক হবে না, ও আমাদের পরিবারের সদস্য। বাট মাদার এখানে উত্তর দেয় পরিবারের সদস্যরা কখনো একে অপরের সাথে বেইমানি করে না। আর এটা বলেই সে সিডো নামের ওই গ্যাংস্টারকে কল দেয়, যে আর কি বর্তমানে তার ড্রাইভার এবং আগে কাজ করতো। আর এর কিছুক্ষণ পরে ইয়ং এর হুঁশ ফিরে আসে এবং সে নিজেকে একটা শিপিং কন্টেনারের ভেতরে পায়, মানে ওকে পাচার করা হচ্ছে, মানে পতিতালিগিরির জন্য আর কি, দেহ ব্যবসার জন্য। এবং ওখানে আগে থেকে অনেক মেয়েরা ছিল। আর এই হিউম্যান ট্রাফিকিং বা তোমার এই দেহ ব্যবসার জন্য বিদেশে মেয়ে পাচার করার কাজটা মূলত সিডোর দায়িত্ব, মানে এই মেয়েগুলো ট্রান্সফার করা। কিন্তু সিডো করে গিয়ে কন্টেনারের মুখ খোলে এবং ইয়ংকে বাইরে বের করে নিয়ে আসে। তো সিডোর সাথে ইয়ং এর একটা পুরনো রাগ রয়েছে, তো অনেকক্ষণ ওকে মুখে পাঞ্চ মারে এবং বলে তোকে আমি মুক্তি দিতে এসেছি। কিন্তু এটা শুনে ইয়ং এর সন্দেহ যে ও তো আমাকে মারতে যাচ্ছে, আসলে মারার জন্য এনেছে, রেপ টেপ করে মারবে। তো এর জন্য ওকে আগে ছুরি বের করে সিডোর চোখে মারে, তারপর দ্রুত পালাতে শুরু করে আর সিডোর লোকেরা ওর পেছনে পড়ে যায়। আর তারপর ইয়ং করে কি সিডোদের লোকের হাত থেকে বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু সিডো তো একেবারে এই কাজে রেগে আগুন হয়ে যায়, মানে ওর চোখে একটা আন্ধা হয়ে গিয়েছে। তার উপর করে কি ও সেই পুলিশ অফিসারকে কল করে, মানে যে আর কি প্রথমবার ইয়ংকে এখানে এনেছিল, তাকে $20,000 অফার দেয় যে যে কোনো ভাবে ওকে মার্ডার করে দিবি বা আমার কাছে নিয়ে আসবে, ওর চোখ আমি উপড়ে নেব। আর এরপর আমরা দেখি ইয়ং এর ভাই ওই প্রতিবন্ধী হংকে, যার মাথায় চোট লেগেছে। তো অ্যাকচুয়ালি নায়িকা যখন নায়ককে বাঁচানোর চেষ্টা করছিল তখনই তো চোটটা পেয়েছিল। তো এই কারণে ওর বোনের উপর খুব রেগে গিয়েছে, যে আমাকে মারলো কেন, মানে বুঝতেই পারছো প্রতিবন্ধী এক কথা বারবার বলে। আর এর দিকে আমরা দেখি নায়িকা করে কি তার ছোট বোন সংকে কল করে। আমি বারবার নায়িকা বলছি এই জন্যই যাতে তোমাদের চিনতে সুবিধা হয়, কারণ নামগুলো তো আমাদের পরিচিত না, নামে তুমি অনেককে চিনতে পারবে না। তো যাই হোক, তখন নায়িকার ছোট বোনের সামনে কিন্তু ওই নায়িকার প্রতিবন্ধী ভাই হং বসেছিল। তো তখন নায়িকার ছোট বোন করে কি রং নাম্বারে হওয়ার নাটক করে এবং বলে না না এখানে কোনো আঙ্কেল থাকে না। কিন্তু এটা ছিল একটা কোড ওয়ার্ড, এর মানে হচ্ছে সং, মানে নায়িকার ছোট বোন নায়িকাকে বলছে পালানোর জন্য আঙ্কেলের কাছে যাও। তো ওদের আঙ্কেল তো একটাই। তো এরপর ইয়ং করে কি সেই আঙ্কেলের দোকানে যায়, যাকে সবাই চাচা বলে। তো এখানে আর সং আগে আঙ্কেলকে সব জানিয়ে দিয়েছে। তো এটা শুনে চাচা বলে যে দেখো তোর বড় ভাই ও তোর থাকার জন্য একটা পুরনো বাড়ির ব্যবস্থা করেছে, তুই ওইখানে ততদিন পর্যন্ত থাকবি যতদিন পর্যন্ত তোর বড় ভাই ও তোর নকল পাসপোর্ট আর টাকার ব্যবস্থা না করতে পারে। তো ইয়ং তারপর এখান থেকে চলে যায়, মানে বুঝতেই পারছো ওর দুই ভাই বোন, মানে বড় ভাই আর ছোট বোন কিন্তু ওর সাথে রয়েছে, গোপনে হেল্প করছে। আর অন্যদিকে দেখা যায় ডক্টর আহান, সে নায়িকার ছোট বোনের উপর সন্দেহ করা শুরু করে এবং মোটামুটি একটা ফাপড় নিয়ে বলে তুমি তোমার বোনকে লোকাতে সাহায্য করেছো, তুমি কি এটা ঠিক করলে? তোমার মা তোমাকে রাস্তা থেকে কুড়ে এনে পেলে পুষে বড় করলো, মাদারের উপর তুমি অনেক ঋণ রয়েছো, আর তুমি তার সাথে তুমি বেইমানি করলে। আহারে তোমরা নতুন জেনারেশনে পোলাপান। তো সং মেয়েটা মূলতই খুব সহজ সরল, তো এইটা শুনেও আবেগপ্রবণ হয়ে পড়ে। আর তারপরে ও করে না চাইতেও ওর বোনের লোকেশন হংকে বলে দেয়, মানে ওর ভাই পাগলা ভাইকে বলে দেয়। আর এইদিকে দেখা যায় মাদার করেছে কি গ্যাংস্টার সিডোর সঙ্গে দেখা করতে আসে। তো সিডোতে এক চোখ হারিয়েছে, খুব রাগ। তো মাদারের কাছেও তখন এক চোখের ক্ষতিপূরণ চায়, যে তোমার মেয়ে এটা করেছে ক্ষতিপূরণ দাও। বাট মাদার বলে আমি ওকে জাপানে রপ্তানি করছি, তোর দায়িত্ব ছিল এখানে ট্রান্সপোর্ট করা, কিন্তু
তুই তোর ব্যক্তিগত ক্ষোভের জন্য মাতব্বরি করে ওকে বের করেছিলি, তার জন্য তোর এই অবস্থা হয়েছে। ওকে কি তোর নর্মাল মেয়ে মনে হয়? আচ্ছা ঠিক আছে, তোর চোখ নষ্ট করেছে আমার মেয়ে, এর জন্য যদি আমার ক্ষতিপূরণ দিতে হয় তাহলে আমি একটু হিসাব করি, দাঁড়া ক্যালকুলেটর নিয়ে হিসাব করি। তো মাদারের পর ক্যালকুলেটর নিয়ে হিসাব করে যে কত টাকা ওর চোখের ক্ষতি হয়েছে, আর তারপর মাদার তার নিজের এক এক হিসাব করা শুরু করে। যেমন ছোটকাল থেকে সিডোকে পেলে বড় করেছে, ওকে গ্যাংস্টার বানিয়েছে, এমনকি এলাকায় ব্যবসা করার সুযোগ দিয়েছে, প্লাস ওকে পার্টনারও বানিয়েছে রপ্তানির জন্য, ট্রান্সপোর্টের জন্য। তো সব টাকা হিসাব করে দেখা যায় যে সিডো উল্টো অনেক দেনাদার হয়ে গিয়েছে, মাদার উল্টো ওর কাছে আরো অনেক টাকা পায়, কোটি কোটি টাকা ঋণ মাদারের কাছে। তো এটা শুনে সিডো রেগে যায়, কারণ ওর ব্যবসা সব বেচে দিলে এত টাকা হবে না। তো মাদার তখন বলে ঠিক আছে, তোর কাছে যেহেতু টাকা নাই তাহলে কাজ করি, তোকে মেরে তোর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে টাকা নেই। তো সিডো এই কথা শুনে রেগে যায় এবং নিজের লোকদেরকে অর্ডার দেয় মাদারকে মেরে ফেলো। কিন্তু দেখা যায় ওর নিজের লোকই কাছে এসে এক এক করে ওকে ছুরি মারা শুরু করে। মানে বুঝতেই পারছো, নিয়ন্ত্রণ সবসময় মাদারের হাতেই ছিল। সে সিডোকে আলাদা করলেও সিডোকে সে ইউজ করছিল তার কাজে আর কি। তো যাই হোক, সিডোকে মারার পরে সিডোর যে ডান হাত ছিল তাকে বসিয়ে দেওয়া হয় সিডোর জায়গায়, মানে এখন থেকে ও ট্রান্সপোর্ট করবে। আর সিডোর লাশ ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়, মানে ওর কিডনি মিডনি সেল হবে। আর অন্যদিকে নায়িকা তো ওই খালি ঘরে এলে দেখে যে আগে থেকে হং ওর জন্য অপেক্ষা করছিল, মানে ওর ছোট ভাই। তো ও তো অবাক হয়ে যায় যে এই কামটা কে করলো। আর ও তো অনেক রেগে ছিল, কারণ ওই যে ওর বোনকে মেরেছে, আর তাছাড়া অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে না, যে কারণে ও তো পুরো আক্রমণাত্মক হয়ে গিয়েছে, সাইকো। তো ওদের মধ্যে মারামারি শুরু হয় এবং এখানে পাগলা বারবার বলছিল তুই মাদারের আদেশ মানুষনি, তুই আমাকেও মেরেছিস ওই ছেলের জন্য। তো এটা বলতেই ব্যাট দিয়ে পাগলের মতো ওকে মারতে থাকে। তখনই ভাগ্যক্রমে সেখানে বড় ভাই এসে পৌঁছায় এবং ছোট ভাইকে থামানোর চেষ্টা করে এবং বলে ইয়ং আমাদের বোন, আমাদের পরিবারের সদস্য, তুই এটা করতে পারিস না। কিন্তু হং কোনো কথা শুনতে চায় না, উল্টো বড় ভাইকে মারতে শুরু করে এবং বড় ভাইয়ের গলায় ডাইরেক্ট পেন ঢুকিয়ে দেয়, মানে একবারে ঢোর নাকি কি ওটার মধ্যে। আর তারপর আবার ইয়ংকে মারতে এগিয়ে যায়। তো বড় ভাই এখন বুঝতে পারছে যে সে নিজেও মারা পড়বে, মাঝখান থেকে বোনরাও মরবে। তো তখন বাধ্য করে কি হংকে শান্ত করার জন্য হংয়ের ঘাড় মোটকে মেরে ফেলে। আর ইয়ং এর সামনে হংও মারা যায় এবং বড় ভাইয়ের অবস্থাও খুব খারাপ। তো ইয়ং তখন কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাব, কিন্তু ও সরাসরি মানা করে দেয় এবং বলে তুই আমার একটা উপকার কর, এই কলমটা বের করে দে যাতে তাড়াতাড়ি রক্তটা বের হয়, আমি তাড়াতাড়ি একটু মরতে পারি। কিন্তু তার আগে তোর একটা কথা বলি, মাদারকে ঘৃণা করিস না খুব একটা, কারণ মাদার ছোটবেলা থেকে তোকে লালন পালন করে বড় করেছে, তোর উপর এতটুকু রাগ হওয়ার তোর অধিকারও কিন্তু রয়েছে। আর তুই একটু হেল্প কর আমাকে প্লিজ, কলমটা বের করে দে। তো এরপর ইয়ং করে কি নিজের মনকে শক্ত করে কাঁদতে কাঁদতে সে কলমটা বের করে দেয়। আর অনেক রক্ত ঝরার কারণে সেখানেই বড় ভাই মারা যায়। তো ইয়ং এর চোখের সামনে তার ছোটবেলা থেকে বড় হওয়া দুই ভাই চলে গেল। সে শোক পালন করার আগেই সেখানে সেই ডিটেকটিভ টাক এসে যায়। সে জোরে মাথার আঘাত করে ইয়ং এর এবং ওকে বেহুশ করে গাড়ির ট্যাঙ্কে নিয়ে যেতে লাগে হচ্ছে ওই যে কার কাছে, সিডোর কাছে। কিন্তু ও জানো না যে সিডো মারা গিয়েছে আর কি। তো ইয়ং যখন ডিকিতে ছিল তখন ওর শৈশবের কথা মনে পড়ে যায়, যখন এই সেম পুলিশ হারামজাদা ওকে একটা সুটকেসে ভরে মাদারের কাছে নিয়ে এসেছিল। তো সেম ভাবে আজকে ও ডিকির মধ্যে বন্ধি। তো ডিকির ভেতরে সে ছোট ইয়ংকে দেখতে পায় যে তাকে মৃত্যুকে গ্রহণ করতে বলছে, কিন্তু ইয়ং বলে না, আমি মৃত্যুকে মেনে নিতে চাই না। তো এরপর যখনই ওই পুলিশ অফিসার করে কি ডিকি খুলে, তখনই করে কি ইয়ং উল্টোর উপর আক্রমণ করে এবং এখানে প্রচুর লড়াই হয়। আর এরপর দেখা যায় ইয়ং কোন রকমের বন্দুক ছিনিয়ে ওই পুলিশ অফিসারের পেটে একটা গুলি চালায়। আর এমন জায়গায় গুলি চালায় যেখানেও খুব তাড়াতাড়ি মরবে না, আস্তে আস্তে মরবে, মানে ভাইটাল অর্গানে লাগেনি, মরলেও অনেক দেরিতে রক্তক্ষরণে মরবে, অনেক যন্ত্রণা হচ্ছে। তো এর জন্য ওই পুলিশ অফিসার ইয়ং এর কাছে বারবার অনুরোধ করতে থাকে প্লিজ তুমি আমাকে আরেকটা গুলি করো আমার মাথায়। কিন্তু ইয়ং করে কি ওর কথার উত্তর না দিয়ে সিগারেট ধরিয়ে টানতে শুরু করে এবং ও দেখতে চায় যে এই টাক শালা কিভাবে যন্ত্রণায় কাতর হয়ে মরে। আর অন্যদিকে সিডোরের সকল অর্গান কেটে নেওয়ার পরে ওর বডি সিমেন্ট দিয়ে গেড়ে দেওয়া হয়। আর অন্যদিকে ইয়ং এর যে ছোট বোন, মানে নায়িকার যে ছোট বোন, ও তো নায়িকাকে ঠকিয়েছে, এটার জন্য গিল্টি বোধ করে এবং গিল্টি বোধ করার জন্য সিদ্ধান্ত নেয় সুইসাইড করবে। আর এই কারণে অনেক বেশি ড্রাগস নিয়ে নিজেকে শেষ করে দেয়, মানে সুইসাইড করে ফেলে। চিন্তা করো, সব শেষ। আর ওই দিকে আমরা দেখা যায় মাদার করে কি লকার নাম্বার 10 কাছে দাঁড়িয়েছিল, যেটার থেকে ইয়াংকে পাওয়া গিয়েছিল। তো একটু পরেই করে কি ইয়াং মাদারকে কল করে, মাদারকে জানায় যে আমার 3 ভাই বোনই মারা গিয়েছে আর এই সকল মৃত্যুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। আর তখন মাদার বলে ঠিক আছে তুমি বাড়িতে আসো, বাড়িতে তোমার সাথে কথা বলি, নিজের ঘরে ফিরে আসো। তো ইয়ংও তখন বলে ঠিক আছে তাহলে আমি তোমার বাড়িতে গিয়েই তোমাকে শেষ করে দেবো, আমার ভাই বোনের হত্যার প্রতিশোধ নেব। তো এরপর ইয়ং বাড়িতে ফিরে আসে এবং ইয়ং গিয়েই মাদারকে বলে হয় আজকে তুমি বাঁচবে নয়তো আমি বাঁচবো। আর তখন মাদার করে কি তার খাওয়া বন্ধ করে এবং বলে ঠিক আছে আমি এখানে বসছি, তুমি আমার পেটে ছুরি ঢুকিয়ে মারো। তো ইয়ং এক ফুটটা সময় নষ্ট করে না, মাদারের পেটে ছুরি ঢুকিয়ে মেরে দেয়। আর তারপর মাদার অনুরোধ করে তুমি ছুরিটা একটু ঘোরাও, আরো ভেতরে ঢুকাও যাতে আমার মৃত্যুটা সহজ হয়। তো ইয়ং তখন কাঁদতে কাঁদতে আরো গভীরভাবে মাদারের উপর আঘাত করে আর তারপর মাদার খুব মৃত্যুর কাছে চলে যায়। তো মাদার মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওকে লকার নাম্বার 10 চাপি দেয়। আর মাদার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে ইয়ং করে কি জোরে জোরে কেঁদে ওঠে, মানে এক মুহূর্তের মধ্যে 24 ঘন্টার মধ্যে তার পুরো পরিবার পুরো সাম্রাজ্য সবচেয়ে হারিয়ে ফেলেছে। তো সবকিছু শেষ হওয়ার কয়েকদিন পর ইয়ং করে কি কোরিয়া ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে সে 10 নম্বর লকারটার কাছে যায় এবং চাবি দিয়ে খোলার সিদ্ধান্ত নেয়, যেটা মরার আগে মাদার দিয়ে গিয়েছিল। তো লকার খোলার পরে সে ওটার ভেতর
ভেতর থেকে তার নামের পাসপোর্ট এবং ফ্রান্সের ফ্লাইটের টিকিট পায়। মানে ছোট বোনকে ইয়ং বলেছিল না যে ফ্রান্সের টিকিট কত, সেটা মাদার শুনেছিল। তো ফ্রান্সের ভিসা পাসপোর্ট সব রেডি করে রেখেছে, মানে এখনো যদি চায় যেতে পারে ফ্রান্সে। এবং পাসপোর্ট খুলেও দেখতে পায় যে এখানে সেই ছবি লাগানো যে ছবিটাও মাদারের স্টুডিওতে ওই মেয়েদের ড্রেস পরে তুলেছিল। তো এটা দেখেও বুঝতে পারে যে ইয়নের মৃত্যুর পরে মাদারের চাওয়া ছিল ইয়ংকে বাইরে পাঠিয়ে দেওয়া, মানে ওই কন্টেনারে ভরে ওকে জাপান পাঠানো হচ্ছিল শুধুমাত্র সবার চোখকে ফাঁকি দিতে, যাতে জাপানি কেউ নতুন করে জীবনযাপন করতে পারে। বাকি সবাইকে পাচার করলে ওকে জাপানে এমনি পাঠানো হচ্ছিল। মানে মাদারও আত্ম অনুশোচনায় ভুগছিল যে আমার মেয়ের একটা ভালোবাসা আমি কেড়ে নিয়েছি। তো যাই হোক, ইয়ং এর অনেক পুরনো স্মৃতি, মাদার, তারপর ভাই বোন সবার স্মৃতি তো রয়েছে। যতই মারামারি করুক, কাটাকাটি করুক, 20 বছর একসাথে বড় হয়েছে, বুঝতেই পারছো। তো এই পুরনো সম্পর্ক সাম্রাজ্য মনে করার পরে ও আর কোরিয়া ছাড়ে না, ও সরাসরি আবার চায়না টাউনে ব্যাক করে এবং মাদারের জায়গাও ও এবার নিজে নিয়ে নেয়। এবং এরপর থেকে যেটা করে, প্রতি মাসে মাদারের স্মৃতিতে ঠিক সেই রীতিনীতি পালন করে যা ও মাদার করতো তার মাদারের জন্য। এবং 3 বার মাথা নত করা, 3 বার মদের ফোঁটা ফেলা। আর ইয়ং এর এই নতুন জীবন অ্যাডপ্ট করার সাথে সাথে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। এবং ইয়ংও কখন আর কোনোদিনও কারো প্রেমে পড়বে না, কখনোই বাচ্চা নেবে না। মানে ইয়ংও ভবিষ্যৎ মাদার হতে চলেছে, ঠিক যেমনটা আমাদের আগের মাদার ছিল আর কি। তো যাই হোক, আমার কাছে এই থ্রিলার সিনেমাটা কিন্তু ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই। আর তোমরা এই সিনেমার যে বড় ভাই ছিল, তাকে কি চিনতে পেরেছো? সে কিন্তু স্কুইড গেমে ছিল আর কি। তার নামটা কমেন্ট করো। হ্যাঁ, বিদায় নিচ্ছি ভাই।